নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা প্রতিভা বসুর ৩ তরঙ্গ। যদি গল্প পাঠ আপনাদের ভালো লাগে, শেষে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করি উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। অরুন্ধতী প্রস্তুত হচ্ছিল কর্তার ঘরে যাবার জন্য। মনটা বিমুখ হয়ে গেল। এই কদিনে অন্তত এটুকু জেনেছিল, প্রথম দর্শনে লোকটাকে যত ভয়াবহ মনে হয়েছিল, আসলে সে ততটা ভয়াবহ নয়, বোকা। মনে মনে ভেবেছিল, এসে যখন পড়েইছি, আর কিছুর জন্য না হোক, অন্তত ভদ্রমহিলার জন্যও না হয় কিছুদিন থেকে যাই। আসলে আবার কোথায় টান পড়েছে হৃদয়ের। সেই অসুস্থ মানুষটির অসম্ভব সুন্দর মুখ তাকে মায়া ডোরে বেঁধেছে। মন কেন কলকাতা যেতে চায় তা সে জানে। জানে বলেই যেতে পারে না, জানে বলেই সেখানে থাকেনি, আর জানে বলেই আজ পর্যন্ত পৌঁছনোর খবরটিও সে জানায়নি তাদের। তাকে তো মুছে যেতে হবে, আর মুছে যেতে হলে সম্বন্ধের সব সুতোই ছিঁড়তে হবে আস্তে আস্তে। ওকে তারা ভুলে যাক, সোমনাথ ভুলে যাক, কেতকীর মনের কোনো জায়গায় যেন এতটুকু আশঙ্কার ছায়া না পড়ে, ভুলুক। আর কলকাতাতেই যদি না যায়, তবে হরিণডাঙ্গার আর অপরাধ কি? যেখানেই যাক একই তো। বরং এখানে নিরিবিলি আছে, দরকার মতো অবসর করে নেবার স্বাধীনতা আছে। হাজার ইচ্ছে করলেও একটা মানুষকে না দেখবার উপায় আছে। তারপর হয়তো একদিন ভুলে যাবে। ভুলে যাবে? ভুলে যেতে কি সে চায়? ভুলে গেলে সে থাকবে কি নিয়ে? আর তার আছে কি? না না, ভুলবে না। সোমনাথকে ভুলতে পারবে না সে। সোমনাথ তো কোনোদিনই তার বাস্তবের নয়, সবই তো মনের। মনে মনেই তো সে এতকাল বাস করেছে তার সঙ্গে। তবে আজ কি হলো? কেন আর পারে না? কেন পারে না? যুধিষ্ঠির দাঁড়ালো এসে দরজায়। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে উঠল মনটা। না, যাব না। কেন যাব? সারা সন্ধ্যা কেন এই নির্দয় অসৎ মূর্খ লোকটার সঙ্গে কাটাবো আমি? আজকে এই প্রথম অরুন্ধতীর মনে এই কথাটা ধাক্কা দিল যে, সত্যি বলতে ওই ভদ্রলোকের কাছে তো তার কোনো কাজ নেই। তবে কেন তিনি তাকে বসিয়ে রাখেন সারা সন্ধ্যা? সে যে একজন মেয়ে, এই অস্তিত্বেরই কি দাম দিচ্ছে লোকটা? নইলে বেশিরভাগ দিনই চিঠিপত্র লেখা থাকে না। যেদিন থাকে সেদিনও অতি সামান্য। শেষে কি ১০০ টাকার বিনিময় তার আত্মার ওপরেই উৎপীড়ন চলছে? ছি ছি, সে অধিকার তো তার নেই। আমি অনেক সয়েছি, অনেক চুপ করে থেকেছি, কিন্তু আজ তো তাহলে আমাকে দাঁড়াতেই হবে এর বিরুদ্ধে। উত্তেজিতভাবে পর্দা ঠেলে বাইরে আসতেই যুধিষ্ঠির আনত হল। কর্তা আজ গ্রামের বাইরে গেছেন, ফিরতে অনেক রাত হবে। আজ আপনাকে তার কাছে যেতে হবে না। মেঘনা চাইতে জল। মুহূর্তে অরুন্ধতীর বুক থেকে পাথরের বোঝা নেমে গেল। মুখোমুখি দাঁড়াতে হলে মনের এই অবস্থায় আজ কি বলতো কে জানে। তার চেয়ে এই ভালো হলো। যুধিষ্ঠিরকে বিদায় করে ঘরে এসে লণ্ঠনের আলোটা বাড়িয়ে দিয়ে বসে রইল চুপচাপ। তারপর কখন অন্যমনস্কভাবে মৃন্ময়ীর ঘরের দরজায় এসে দাঁড়ালো। এই সময় সে আসে না, এই সময় তাকে কখনো ডাকেনও না তিনি। আধো অন্ধকারে তার ছায়া দেখে যেন চমকে উঠলেন। কে কে ও? ঘন রং পর্দায় হাত রেখে অরুন্ধতী বলল, আমি আসব? ও অরুন্ধতী, এসো। সঙ্গে সঙ্গে একটা ব্যাকুল আগ্রহ ফুটে উঠল মৃন্ময়ীর গলায়। অরুন্ধতী আস্তে তার মাথার কাছে এসে আলতোভাবে চুলে হাত ছোঁয়ালেন। ঘুমোচ্ছিলেন? না তো, কিন্তু তুমি আজ এ সময়? আমার এখন কোনো কাজ নেই। ও হ্যাঁ, শুনেছি সফরে গেছে। তবে বসো। অরুন্ধতী বসল। ঘরের কোণে টেবিলের ওপর গোল আলোটা কমানো। তার নরম ছায়ার দিকে তাকিয়ে কি জানি কেমন করল তার মন। মৃন্ময়ী একখানা হাত বিছিয়ে দিলেন তার কোলের উপর। গাঢ় গলায় ডাকলেন, অরুন্ধতী। বলুন। কি সুন্দর বৃষ্টি নেমেছে আজ অসময়ে, না?
হ্যাঁ, একটু বিছানা ছাড়ি, একটু দেখি পৃথিবীটাকে। সোজা হয়ে উঠে বসলেন তিনি। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? স্তব্ধ হলো অরুন্ধতী। বুকের ভেতরটা মনে হলো ফেটে যাবে। এতক্ষণ এই বৃষ্টি, ঝোড়ো ঝোড়ো সন্ধ্যায় তবে কি ভাবছিল সে? চোখ নামিয়ে নিল। মৃন্ময়ী একেবারে নেমে দাঁড়ালেন নিচে। বৃষ্টি হলে কি মনে পড়ে তোমার? কাকে মনে পড়ে? অরুন্ধতী এবার তাড়াতাড়ি ইজি চেয়ারটা এগিয়ে বালিশ দিয়ে দিল মাথার পেছনে। নিজে বসল মোড়া টেনে পায়ের কাছে। তারপর খানিক সময় কেবল বৃষ্টির একটানা শব্দ। গুনগুন করলেন তিনি। অসত্য পল্লবে বৃষ্টি ঝরিয়া, মর্মর শব্দে নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া, মর্মর শব্দে। অরুন্ধতী আচ্ছন্ন হয়ে বসে রইল চুপচাপ। অরুন্ধতী, বলুন। বৃষ্টি হলে আমার মনটা যেন ভরে ওঠে। ভালো আমি কাউকেই বাসি না, তবু মনে হয় যদি কেউ থাকতো। আজ কি আশ্চর্য, মনে মনে তোমাকেই খুঁজছিলাম। ডাকেননি কেন? এই তো ডেকেছি, এই তো তুমি আমার কাছে এলে। অরুন্ধতীকে কাছে টেনে নিলেন। যদি ভালো থাকতাম, যদি সময় ঘনিয়ে না আসতো, তোমাকে নিয়ে আমি আলাদা সংসার পাততাম। ভাসতে ভাসতে তুমি যেমন এই সংসারে এসে ঠেকেছ, আমিও তেমনই এসেছিলাম। আমিও এ বাড়ির কেউ না, এ বাড়ির কিছুর সঙ্গেই আমার যোগ নেই। তাই তোমার সঙ্গে আমার বন্ধন সত্য হতে পারত, দৃঢ় হতো। জানলা দিয়ে ছাট আসছিল। অরুন্ধতী উঠে এলো বন্ধ করে দিতে। মৃন্ময়ী হাত তুলে বললেন, থাক, আজ খুলে দাও সব, আমাকে দেখতে দাও। আমার কাছে এসো তুমি, তোমার আয়নায় আমি দেখি নিজেকে। অরুন্ধতী আবার বসল এসে চুপচাপ। কয়েক মুহূর্ত অতল নিস্তব্ধতা। দেখো, ধীরে ধীরে আবার চোখ খুললেন মৃন্ময়ী। ঠিক তোমার মতো একটি মেয়েকে আমি চিনতাম। সে বড় ভীরু ছিল, বড় বোকা ছিল, এমনি শান্ত। সে ভাবত কি জানো, নিজের সুখ দুঃখটাকে দাবিয়ে রাখাটাই জীবনের বড় কৃতিত্ব, বড় যোগ্যতা। ঠকল সে। তা নইলে যা চেয়েছিল, যাকে চেয়েছিল, তাকে পাবার তো তার কোনো বাধা ছিল না। এমনকি তার যখন একটা অপদার্থের সঙ্গে অর্থের বিনিময়ে বিয়ে স্থির হলো, তার বাবার সেই দুর্মতির কাহিনী শুনে খামে ভরে সে বিষ পাঠিয়ে আশীর্বাদ করেছিল। এমন আশ্চর্য, জানো অরুন্ধতী, তখনও গিয়ে সে বলতে পারল না, আমাকে নাও, আমাকে নিয়ে তুমি এখন যা খুশি তাই করো। বলতে পারল না, যেখানে খুশি নিয়ে চলো সেখানে। আর আমার কারোর জন্যে ভাবনা নেই, কারো কথা ভাববার নেই। চুপ করে অন্ধকার ঘরে বসে শুধু কাঁদল সে। যে মন ঈশ্বর দিয়েছেন, সেই মন নিয়ে ছিনিমিনি খেলল। এত কথা বলে তিনি হাঁপাতে লাগলেন। উত্তেজিত হয়ে বললেন, কিছু ছেড়ো না, কারোর জন্য ভেবো না, নিজের চেয়ে বড় আর তোমার কে আছে জীবনে? আনু ঘরে এলো। ও মা, আপনি উঠে বসেছেন কেন? আজ যে আপনার জ্বর বেড়েছে। অরুন্ধতীর দিকে তাকালো। কখন এলে? এই তো। ভালোই হয়েছে, আমি গিয়েছিলাম নিচে পুজো করতে। আজ লক্ষ্মীবার কিনা, হঠাৎ কাকিমার ভীষণ জ্বর এসেছে। জ্বর? অরুন্ধতী উঠে এসে তার কপালে হাত রাখল। চোখ বুজে এলিয়ে আছেন। কানের পাশ বেয়ে চোখের জল গড়িয়ে গেছে চুলের মধ্যে। একসঙ্গে এত কথা বলে বোধহয় পরিশ্রান্ত হয়ে পড়েছেন। হাত পুড়ে গেল শরীরের উত্তাপে। আকুল চোখে আনুর দিকে তাকিয়ে বলল, এত জ্বর বেড়েছে কি? সেও হাত রাখল কপালে। তাই তো। কাকিমা, আপনি খাটে উঠে আসুন। মৃন্ময়ী চোখও খুললেন না, জবাবও দিলেন না। আনু আর অরুন্ধতী দুজনে মিলে ধরে এনে শুইয়ে দিল বিছানায়। মৃন্ময়ী চুপ করেই রইলেন। নিজের ঘরে এসে সেই রাত্রে অনেক রাত পর্যন্ত শুয়ে শুয়ে মৃন্ময়ীর কথাই ভাবল অরুন্ধতী। খোলা জানলা দিয়ে ছাট এসে ভিজিয়ে দিল শাড়ি, ভিজিয়ে দিল বিছানা। টোপে ঢাকা ভাত তেমনি পড়ে রইল অস্পৃষ্ট হয়ে। ভাবতে ভাবতে মন কোথায় উধাও হয়ে গেল। গাঢ় অন্ধকার রাত্রির উতল নির্জনতা, গাছের পাতার টুপটাপ বৃষ্টিঝরা গান, দূরে ফুলে ফুলে ওঠা না দেখা পুকুর, মেঘ ঢাকা আকাশ।
আনু, জমিদার, তরঙ্গিনী, সোমনাথ, বাবা, দাদামণি সব এসে ভিড় করে দাঁড়ালো মনের দরজায়। আর তারপর কি? তারপর মৃন্ময়ী, মৃন্ময়ী আর মৃত্যু, মৃত্যু আর মৃন্ময়ী। আবার মৃত্যু এসেছে তার পেছনে পেছনে। তার পেছনে পেছনে? না তো, মৃত্যু তো কবেই গ্রাস করেছে ওই এক মুঠো জুঁই ফুলকে। মৃন্ময়ী তো সেদিনই মারা গেছেন, যেদিন লজ্জা ভেঙে চাইতে পারেননি, হাতে পেয়েও মুঠো শক্ত করতে দ্বিধা করেছেন। যা চেয়েছিলেন, যাকে পেয়েছিলেন, তার সঙ্গে যখন বিচ্ছেদ হলো, তখনই তো মরে গেছেন তিনি। তখনই? তবে তো অরুন্ধতীও মরে গেছে। মরে গেছে? যায়নি? সেও তো ভীরু, সেও তো চাইতে পারে না, কেবলই সরে দাঁড়ায়। কিন্তু কি চাইবে সে? কাকে চাইবে? যাকে চাইবে তাকে তো আর একজন চেয়ে নিয়েছে, তরঙ্গিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চাওয়ার জোরে। দুঃখিনী তরঙ্গিনী, হতভাগিনী তরঙ্গিনী। হতভাগিনীর দুঃখের ধন বলে কে তার ন্যায্য পাওনা ছেড়ে দিয়েছে? কে তো কি? কেন ছাড়বে? তার নিজের চাওয়ার চাইতে কি তরঙ্গিনীর চাওয়া বড়? তা হয় কখনো? আমি আমার যত প্রিয় তেমন কি আর কেউ? তবে কেন আমি ছেড়ে দেব? নিজেকে সুখী না করে অন্যের সুখ আমি কেন ভাবব? আমার কাছে আমি আগে, তারপর আর সব। তবে তবে কি? তবে কি আমিও চাইব? কেন চাইব না? হ্যাঁ, সোমনাথকে আমি চাই, চাই, আজও চাই, চিরদিন চাই। আমি সুখ চাই, শান্তি চাই, ঘর চাই, স্বামী চাই, সব চাই, সব সব। যা কিছু কেতকী একদিন চেয়েছিল, পেয়েছিল, কেড়ে নিয়েছিল তরঙ্গিনীর কাছ থেকে, আজ আমি সেই সবই চাই। নিজেরই অজান্তে গলায় অদ্ভুত একটা চিৎকার এলো তার। বন্ধ ঘরে সে চিৎকার বৃষ্টির আর হাওয়ার সঙ্গে কোথায় মিলিয়ে গেল। পরের দিন যথারীতি আবার সকাল হলো। রাত্রির কালো আবরণ ভেদ করে সূর্যের রং ছড়িয়ে পড়ল তেমনি আম, জাম, জামরুলের কচি পাতায়। পুকুরের জল আবির গোলা হলো, পাখি ডাকল, দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ল সব। কিন্তু অরুন্ধতীর ঘরের দরজা বন্ধ রইল তেমনি। ভোরবেলা ফিরে এসেছেন কর্তা, জিতে এসেছেন মামলায়। মন বড় খুশি। ভদ্ররকম সকাল হতেই তিনি খোঁজ করলেন অরুন্ধতীর। আজ বলবার কথা আছে, মনে মনে রচনা করে রেখেছেন সেই সব কথা। সমাচার নিয়ে যুধিষ্ঠির বন্ধ দরজার সামনে এসে ফিরে গেল। আনু এলো একটু পরে। মৃন্ময়ী অস্থির হয়েছেন অরুন্ধতীকে না দেখে। ঘুম ভেঙে চোখ খুললেই তো তার মুখখানা। আজ ব্যতিক্রম কেন? বেলা আর একটু বাড়ল, আরো বাড়ল। তারপর ধাক্কা পড়ল দরজায়। প্রথমে মৃদু, তারপর একটু জোরে, শেষে রীতিমতো জোরে। ব্যাপার কি? স্বয়ং জমিদার পর্যন্ত কোঁচানো ধুতি লুটোতে লুটোতে হন্তদন্ত হয়ে দাঁড়ালেন এসে। সারা বাড়ি ভিড় করে এলো। হুমকি খেয়ে ছিটকেও গেল কিছু। অবশেষে দরজাই ভাঙতে হলো লোক দিয়ে। ততক্ষণে ঘাম ছুটে গেছে অমরনারায়ণ রায়চৌধুরীর। ভয় দূর দূর করছে বুক। হায় হায়, শেষে কি একটা খুন টুনের মামলায় জড়াবেন নাকি? মেয়েটা ফাঁসি টাসি দিয়ে ঝুলে রইল নাকি? নাকি কোথাও থেকে 20-30 জোগাড় করে এনে খেয়েছে? যুবতীদের কথা কি কিছু বলা যায়? কিন্তু না, কেবলমাত্র জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে চোখ বুজে। জমিদার একেবারে হাঁটু মুড়ে বসে পড়লেন সেখানে। প্রায় চোখে জল এসে গেল। তিনি যে মনে মনে একেই তার চতুর্থ গৃহিণীর পদ দিয়ে রেখেছেন, এই সুলক্ষণা মেয়েটিকে। যে ঘরে পা দিতে না দিতেই 6 আনি মহলটি পেয়ে গেলেন তিনি, তাই তো একদিনও এতটুকু ভালোবাসার কথা বলেননি, স্পর্শ করেননি। হাজার সুযোগ থাকা সত্ত্বেও দেখা করেননি নিরালায়। বিয়ের আগে প্রণয় করাকে তিনি ঘৃণা করেন, অসুচি মনে করেন। আজ তো সে কথা বলতেই ডেকেছিলেন। মৃন্ময়ীর মৃত্যুর জন্য অপেক্ষা করতে গেলে তো অনন্তকাল আশাপথ চেয়ে থাকতে হবে। ভেবেছিলেন অরুন্ধতীর অমত না থাকলে তিনি আর অপেক্ষা করবেন না। কত ছবি এঁকেছিলেন, সেই সব ছবি অরুন্ধতীর মুখের। যখন সে তার এই অপ্রত্যাশিত ভাগ্যের কথা জানবে তখনকার, সে কি ভাবতে পারবে এই সৌভাগ্য?
কোথাকার দিনহীন একটা দরিদ্র মেয়ে, মা নেই, বাপ নেই, পরিবার পরিজন কোথাও কিছু নেই, মাইনে করা একটা ঝি হয়ে এসে হঠাৎ একেবারে স্বয়ং জমিদার অমরনারায়ণের পাটরানী। সব ভেস্তে গেল। মনে মনে কপাল চাপড়ালেন তিনি। শাস্ত্রে কথাই আছে, শুভস্য শীঘ্রম। যদি অপেক্ষা না করতেন তবেই ছিল ভালো। 2 মাস হতে চলল এসেছে, হলে তো এর মধ্যে কখন হয়ে যেতে পারত। যেদিন এসে পৌঁছেছিল মেয়েটা, সেদিনই তো বুকের মধ্যে কেমন করে উঠেছিল তার। তখনই তো তিনি পছন্দ করে ফেলেছিলেন। ব্রাহ্মণের মেয়ে, কোনো দিকে কোনো বাধা ছিল না। না হয় বিয়েটা এই বাড়িতে নাই হতো। যেখানে মাছের ভেড়ি, সেখানকার বাড়িতে নিয়ে গেলে কি মৃন্ময়ীর বাপের সাধ্য ছিল জানতে পারে? আর তারপরে অসুখ করুক বা মরুক, একবার বউ হয়ে গেলে আকাঙ্ক্ষা তো পড়ত। এখন এই উদ্বেল অপূর্ণ বাসনাকে তিনি দমন করেন কি করে? সেই সকালে কলকাতার আকাশও মেঘে ঢাকা ছিল। দাড়ি কামাতে বসে সোমনাথ জানলায় তাকিয়ে দেখল সেই আসন্ন বৃষ্টির শ্যাম সমারোহ। কেতকী ওই ঘরেরই এক কোণে বসে স্টোভ ধরাচ্ছিল। কান্না কান্না গলায় বলল, কাণ্ডটা দেখেছ? এখন এই 7 সকালে বৃষ্টি নেমে বসলে কি মুশকিল বলো তো? সোমনাথ হাসল একটু। সুন্দর হয়েছে দিনটা, আজ কতদিন পরে বৃষ্টি। তা তো ঠিকই, তোমার আর কি, বৃষ্টির ছুতো এখন ঝিটা কামাই করুক, তাহলেই চমৎকার। আসলে আজ 3-4 দিন কাজে ইস্তফা দিয়েছে বৃন্দাবন চন্দ্র। বলা নেই কওয়া নেই, স্ত্রীর অসুখের নাম করে আগাম মাইনের টাকাটা নিয়ে উধাও। এখন এই ভারী মাসে কেতকীর মতো অপটু মানুষের সাধ্য কি সারা সংসারের কাজ একা চালায়? একটা ঠিকে ঝি জোগাড় করা গেছে কোনো মতে, কিন্তু চাকর জোটেনি। যতটা সম্ভব কেনা খাবারের উপর দিয়েই চালানো হচ্ছিল খাওয়া দাওয়াটা। কিন্তু তবু তো কিছু করার থাকেই। রেস্তোরাঁ থেকে মাংস কিনে আনলেও ভাতটা রাঁধতেই হয়, সিঙাড়া কিনে আনলেও চাটা করতেই হয়। সোমনাথ অপ্রস্তুত হয়ে বলল, সত্যি তোমার বড় কষ্ট হচ্ছে। সুবিনয়টা কি বলো দেখি? বলে গেল একটা লোক আছে, পাঠিয়ে দেবে, অথচ। আচ্ছা দেখো। হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল কেতকীর চোখ মুখ। আমাদের সুবিনয়ের সঙ্গে অরুন্ধতির বিয়ে ঠিক করলে কেমন হয়? আশ্চর্য, এই মুহূর্তে সোমনাথেরও অরুন্ধতিকে মনে পড়েছিল। কেতকী যেদিক থেকে মনে করেছে সেদিক থেকে নয়, স্বার্থের দিক থেকে, কাজেরই বিশৃঙ্খলার দিক থেকে। এই কথা কল্পনা করতে ভালো লাগছিল। হঠাৎ মেয়েটা এসে পড়ুক না, তবে তো সব সমস্যার সমাধান এক নিমেষেই হয়ে যায়। কি বলো? কেতকী আবার বলল স্বামীর দিকে তাকিয়ে। সোমনাথ বলল, খুব ভালো। সুবিনয় নিশ্চয়ই পাত্র হিসেবে ওর অযোগ্য নয়। খুবই যোগ্য, তবে লাগিয়ে দাও না। বারে, আমি লাগাবার কর্তা নাকি? আর কার সঙ্গে লাগাবো তার তো খোঁজই নেই। সত্যি কি অদ্ভুত মেয়ে বলো দেখি। একটা খবর না, বার্তা না, কিছু না। একটা চিঠি লেখো না। আমি কেন লিখতে যাব? গরজ থাকে তো তুমি লেখো। নিচু হয়ে কেতকী স্টোভে পাম দিল জোরে জোরে। বোঝা গেল কোথায় বিগড়ল একটু। সাবধান হয়ে গেল সোমনাথ। সুবিনয় ওদের দুজনেরই সহপাঠী ছিল। সম্প্রতি BCS পাশ করে একটা সরকারি চাকরিতে বহাল হয়েছে। তার প্রসঙ্গেই ফিরে এলো আবার। আজ তো সুবিনয় আসবেই বিকেলে, বলে দেখো না কি বলে। আমার বলাতে কি হবে? তুমি অভিভাবক, তোমারই গা করে চেষ্টা চরিত্র করে ওর একটা ভালো বিয়ে টিয়ের ব্যবস্থা করা উচিত। কেতকী চাল ডাল একসঙ্গে মিশিয়ে ধুতে নিয়ে গেল কলের তলায়। সোমনাথের দাড়ি কামাতে ব্যস্ত হাত থামল। আয়না থেকে চোখ সরিয়ে আবার জানলায় তাকালো সে। হরিণডাঙ্গার ঘনিয়ে আসা মেঘ গলে এখন বৃষ্টি হয়ে নামলো কিনা কে জানে, কিন্তু কলকাতায় নামলো। কাল রাত্রিরে সেখানে যেমন ঝমঝমিয়ে নেমেছিল ঠিক তেমনি। এই সেই বৃষ্টি, যে বৃষ্টি নামলে খাল বিল উপচে পড়ত সোমনাথদের গ্রামে। সোনা ব্যাঙগুলো ফুর্তিতে লাপিয়ে পড়ত এ ওর গায়ে। ভেজা কাক এসে ডানা ঝাড়ত চালের বাতায়। আর ঠাকুমা ঘন ঘন দরজায় দাঁড়িয়ে বৃষ্টির বেগ পরখ করতেন। তার যে পাড়া বেড়ানো বন্ধ। দাদুর ভুরু কুঁচকে যেত। জুতোতে কাদা লাগবে বলে
মার থান ধুতি আর শুকুতোলা গা থেকে। একা সোমনাথ আনন্দে ভেসে যেত সেই জলের জোয়ারে। এই তো সেদিনের কথা। চোখ বুঝলেই দেখতে পায় তরঙ্গিনীর ব্যস্ত সমস্ত হয়ে কাপড় তোলা, শুকনো বড়ি ঘরে আনা, সব কাজ সেরে নেবার ত্রস্ত গতি। পাতলা ছিপছিপে বেতের মতো শরীর নিয়ে কেবল এ ঘর আর ও ঘর। ওরে, আজ বেরুস নে। ওরে, জানলাটা বন্ধ করে দে। প্রদীপটা জেলে দে না বাবা। নরম আর মিষ্টি গলা। তেল, নুন, মুড়ি, খিচুড়ি আর ডালের বড়া। ছোট্ট রান্নাঘরে মার পেছনে বসে থাকা। আগুনের কি তাপ, আর সেই তাপে ঝলসানো তরঙ্গিনীর কি সুন্দর মুখ। তারপরে রাত্রিরে কাঁথা গায়ে দিয়ে ঘুম। ঘুম অবশ্যই আসতো না। অনেকক্ষণ টিনের চালের ঝমঝম শব্দ শুনতে শুনতে ঢেউয়ের মতো দোলা লাগত মনে। সেই দোলায় মন গড়াতো, গলে যেত, তন্দ্রার আবেশে ঝিন ধরে থাকত। তারপর হারিয়ে যেত সমুদ্রের অতলে। আর হারিয়ে যেতে যেতেও দেখতে পেত সেই নীল শিরা ওঠা বাদামি মুখখানা। প্রদীপটি উস্কে দিয়ে বই পড়ছেন নিবিষ্ট হয়ে, হয় রামায়ণ নয় মহাভারত। ঝি এলো একখানা চিঠি হাতে করে। কই গো বৌদিদি, চিঠি নাও বাপু। ইস, কি বৃষ্টি, কি বৃষ্টি! কে জানে রে বাবা, ঘর থেকে বেরুতে না বেরুতেই পৃথিবী এমন রসাতল করে দেবে। ছ্যা 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 ছ্যা, একেবারে ভিজিয়ে দিলে গা। কেতকী এলো হাসি মুখে। ভাগ্যিস আগে ভাগেই বেরিয়েছিলে ঘর থেকে, তা নইলে আর তুমি আসতে কি না। নাও, এবার চায়ের বাসন টাসনগুলো মেজে ফেলো দেখি। চিঠিখানা হাতে নিল সে। তারপর মুখ খুলে পড়তে না পড়তে লাফিয়ে উঠল। মা লিখেছেন, মা! নিঃশ্বাস প্রশ্বাস বড় বড় হলো আনন্দে আর উত্তেজনায়। আমার মা লিখেছেন। প্রায় দৌড়ে সোমনাথের কাছে এসে দাঁড়ালো সে। পড়ল জোরে জোরে। মা কেটি, কতদিন থেকেই ভাবছি তোমাকে চিঠি লিখি। অভিমানে বাধা দেয়। তুমিও তো একটা লিখতে পারতে। মাকে যদি মনেই থাকতো তাহলে একদিন আসতেও আমার কাছে। তা যাই হোক, দুঃখ করে লাভ নেই। সন্তান এমনই জিনিস যে তার উপরে কোনো রকমেই মা বিমুখ হয়ে থাকতে পারে না। তাছাড়া লোক পরম্পরায় শুনলাম তুমি নাকি অন্তঃসত্ত্বা, তাই আরও থাকতে পারলাম না। কিছুকাল যাবৎ তোমার কাকা নানাভাবে আমাদের সঙ্গে ভারী বিশ্রী ব্যবহার করছিলেন। ঘুঁটেপাড়া মিশন স্কুলের সেই কালো মাস্টারনি মার্থার সঙ্গে তার খুব ভাব চলেছে। তাই আমি ডিককে ব্যান্ডেল স্কুলের বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছি। নিজে হাসপাতালে মেট্রনের কাজ নিয়েছি। ছোট বাড়ি নিয়েছি একটা। বাড়িটি শিবদয়াল বাবুর ভাগ্নির। টাওয়ার ক্লকের কাছে লাল বাড়িটা তোমার চেনাই বাড়ি। তুমি যদি জামাইকে নিয়ে আমার কাছে আসো তাহলে আমার প্রাণ ঠান্ডা হয়। তাকে আমার এই অনুরোধ জানিও, সে যেন আমার উপর রাগ না রাখে। যিশু তোমাদের মঙ্গল করুন। তোমার মা। কেতকীর একেবারে চোখে জল এসে গেল। মুখ তুলে বলল, আমি যাব। সোমনাথ বলল, নিশ্চয়ই। তোমার অমত হবে না তো? কি যে বলো, সত্যি আমার খুব ভালো লাগছে ওর চিঠি পেয়ে। এ সময় মাকে পেলে কত ভালো লাগবে তোমার। আজই যাই না? আজ রোববার আছে। বেশ, তুমিও যেতে পারবে। আমি? দোষ কি? এখন তো আর মা কাকার অধীন নন, স্বাধীন। আর মার বাড়ি মানেই আমাদের বাড়ি। চলো না। কি ভীষণ বৃষ্টি! বৃষ্টি এক্ষুনি ধরে যাবে। এ তো আর বর্ষাকাল নয়। যাবেই। লক্ষ্মীটি। স্বামীর বুকের কাছে এসে ছেলে মানুষের মতো কেতকী আবদার করল। এই আবদার ঠেলতে পারে এত শক্তি সোমনাথের নেই। একটু দ্বিধা করে বলল, আচ্ছা চলো। ছোট মেয়ের মতো চঞ্চল হয়ে উঠল কেতকী। তাড়াতাড়ি চাল, ডাল, তেল, নুন ঠেলে দিল খাটের তলায়। ফুর্তিতে তার গলা দিয়ে ইংরেজি গানের সুর বেরুলো বেসুরো হয়ে। দৌড়ে চলে গেল তাড়াতাড়ি স্নান করে নিতে। সোমনাথের মন আবার উধাও হলো সেই খাল, বিল আর নলখাগড়ার বনে। চিলেকুঠির ছাদে দুটি অশ্রুসজল ব্যাকুল চোখের সিক্ত পল্লবে। হিজল গাছের ছায়া নিবিড় জল। দাদু আছেন বকুলতলায় দাঁড়িয়ে, মেয়েরা জবা বনের সবুজ পাতার আড়ালে। নেপেন্দার কোঁকড়া কালো চুল, শৌখিন পামসু, ভূপেন্দার লোমশ মোটা হাত আর মৃদুভাষিনী বৌদি। দাড়ি কামাতে কামাতে হাত আবার থেমে গেল। কোথায় গেল সেই বালক?
যাকে ঘিরে ঘিরে একজন মানুষের নেবানো দ্বীপ জ্বলে উঠেছিল, আবার আবার আশার দিকে হাত বাড়িয়েছিলেন সভয়। আর আর আরও একখানা মুখ মনে পড়ল সেই সঙ্গে। স্নান করে এসেছে, হাতে চিরুনি, পিঠময় মেঘের মতো ঘন চুল ছড়ানো, নম্র নত দুঃখী মুখ, নরম আঙুল জুতো পরা পায়ে এসে ঠেকল, ঠান্ডা কম্পিত। মা বললেন, প্রণাম করো অরুন্ধতী, তোমার স্বামী। ও মা, এখনো তোমার হয়নি? বসে আছো, কি ভাবছ? সোমনাথ চমকে উঠল, হাতের খুর তৎক্ষণাৎ সচল হল। বলল, এক্ষুনি যাবে? যাই যদি, দেরি করে কি লাভ? দেখতে দেখতে 9টা তো বাজল। পথে বেরিয়ে কিছু খেয়ে নিতে আরো খানিকক্ষণ, বৃষ্টি তো ধরে এসেছে। 1 ঘন্টারই রাস্তা। রাস্তা 1 ঘন্টার ঠিকই, কিন্তু ভজকট কম না তাই বলে। এখান থেকে হাওড়া যেতেই তো 1 ঘন্টা, আবার সেই চুঁচড়ো স্টেশন থেকে বাড়ি, সেও কম দূর নাকি? বেশ, এবার ঝটপট করে সেরে নিল সোমনাথ। আহা, কতদিন পরে বেচারা মাকে দেখবে, এখন তোর দেরি সইবেই না। সে যতক্ষণে স্নান করে নিল, কেতকী ততক্ষণে সেরে নিল সব কাজ। বিয়ের দিন দুজনে মিলে পছন্দ করা যে শাড়িখানা সোমনাথ অতিরিক্ত মূল্যে কিনে দিয়েছিল, শ্যাওলা রঙের সেই শাড়িখানা পরল যত্ন করে, ঘন করে পাউডার মাখল মুখে, পরিপাটি করে চুল ফাঁপালো। সবচেয়ে যেটা আশ্চর্য, সিঁথিতে সিঁদুর দিল মোটা করে, কপালে ছোট্ট টিপ পরে আঁচল তুলে দিল মাথায়। আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক। সত্যি কি সুন্দর দেখাচ্ছে তাকে। অরুন্ধতী ঠিকই বলেছিল, শাড়ির সঙ্গে খাটো চুল ভারী বিশ্রী, খোঁপা করলে আরো কত ভালো লাগতো। গলাটা কেমন খালি খালি, যতই নাক সিটকই না কেন, একটু আদ্রু গয়না থাকলে মন্দ হতো কি। চকিতে তরঙ্গিনীর লাল শালুর থলিটা ভেসে উঠল চোখে। না না, ছি। তাড়াতাড়ি সাজসজ্জা শেষ করে সোমনাথের কাপড় চোপড় ঠিক করে রাখল। কেতকী এতদিন কেতকীই ছিল। সিঁদুর কৌটোটা কেন কিনেছিল কে জানে, ব্যবহার করেনি কোনোদিন। মাথায় আঁচল তোলা বস্তুটিও পরখ করে দেখেনি। ঘরে ঢুকে সোমনাথ সত্যি চিনতে পারত না, যদি না জানতো তার স্ত্রী ছাড়া আর অন্য কোনো মেয়ে নেই বাড়িতে। মোটা মোটা শ্যামলা রঙের লাবণ্যময়ী মিষ্টি বউ, সোমনাথের বউ। 2 হাতে একেবারে জড়িয়ে ধরল সে। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, কি সুন্দর। লজ্জায় লাল হয়ে মাথার কাপড় ফেলে দিল কেতকী। বলল, ধ্যাত, ও আমি পারি না। খুব পারো, থাক না। সোমনাথ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো নতুন করে, যেন সে স্ত্রীকে এই প্রথম দেখছে। বেরুতে বেরুতে যেমন বেলা হলো, পৌঁছতে পৌঁছতেও তেমনি দেরি হয়ে গেল অনেক। তার মধ্যে থেমে থেমে 2-1 পশলা বৃষ্টি হয়ে গেল ট্রেনে। এই পথে কতবার যাওয়া আসা করেছে কেতকী, সব স্টেশন তার মুখস্থ, সব নাম সে গড়গড়িয়ে বলে দিতে পারে। একটা ছড়াও জানতো সব স্টেশনের: হাওড়া, লিলুয়া, বেলুর বালি, উত্তরপাড়া, কোন্নগর, রিসরা, শ্রীরামপুর, চন্দননগর, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর। ট্রেনের চাকার তালে তালে সেই ছড়াটা বলতে বলতে পথ অতিক্রম করত। আজ এতদিন পরে মনে পড়ল আবার সেটা। শিশুর মতো আনন্দে চকচক করতে লাগলো চোখ, আর তার আনন্দ দেখে সোমনাথেরও মন ভরে গেল তৃপ্তিতে। তা নইলে অবশ্যই এই ভ্রমণে তার খুব উৎসাহ হবার কথা নয়। এমনিতেই সে খুব মিশুক নয়। তাছাড়া একবার সে চুঁচড়ো গিয়েছিল অনেক আগে, তখন বলতে গেলে সদ্য প্রেমে পড়েছে সে। সে সময় দেখেছিল কেতকীর মাকে। মনের মধ্যে খুব একটা উজ্জ্বল স্মৃতি নেই ভদ্রমহিলা সম্বন্ধে। কেতকীর সঙ্গে কোনো মিল নেই তাঁর। ওর সরল সহজ স্বভাবের কোনোখানে তিনি নেই। খ্রিস্টান হলে হবে কি, নিতান্ত সাবেকি হিন্দু মহিলার চাইতেও রক্ষণশীল। মেয়ের ছেলে বন্ধু বিষয়ে অসন্তুষ্টি ভাব প্রায় প্রকাশ্য ছিল তখন। কিন্তু তাতে কি, কেতকীর তো মা। আজ তিনি কত ব্যাকুল হয়ে ডেকে পাঠিয়েছেন মেয়েকে, কত ভালোবাসার কাঙাল হয়ে। কিন্তু কেতকী যে তার স্বামীরই, স্বামীর বাড়িরই, স্বামীর ধর্মেরই, সেটার প্রমাণ নিয়ে চলেছে তার কপালের সিঁদুরে, মাথার আঁচলে। সামান্য একটা ধর্মের দ্বন্দ্বে তিনি যে ওর স্বামীকুলকে একদিন হতাদর জানিয়েছিলেন, সেটা সে ভোলেনি।
সেটা তার পক্ষে অপমান, তাই সেটাকেই আজ জয় পতাকা করে চলেছে মার কাছে। এটুকুও বুঝতে পারল সোমনাথ। হৃদয়ে আরো ভরে উঠল ভালোবাসায়। কিন্তু তবু কোথায় মনের ফাঁকে ফাঁকে এই মেঘলা দিন আজ অনেক পেছনে টেনে নিয়ে যাচ্ছে তাকে। যেখানে কেতকী নেই, যেখানে শুধু মা, মা আর মা, মার মুখখানাই আজ হাতড়ে ফিরছে সারা অন্তর। মার ইচ্ছে, মার আকাঙ্ক্ষা, মার সুখ, এসব অপূরণীয় বাসনাগুলোকেই যেন ফিরে ফিরে জায়গা দিচ্ছে মন। নেপথ্য সঙ্গীতের মতো, অলক্ষ্য কিন্তু অলঙ্ঘ্য, মৃদু কিন্তু স্পষ্ট। কে জানে, হয়তো সেজন্যই আজ অরুন্ধতীকেও মনে পড়ছে বারে বারে। এই দুটি মানুষ তার এক তারে বাঁধা হয়ে গেছে মনের যন্ত্রে। একজনকে ভাবলেই আর একজন এসে দাঁড়ায়। আজ এ কথা মনে না করে পারল না। সেই মেয়েটির ওপর কিছু কর্তব্য আছে তার। সেই মেয়েটির সুখ দুঃখের জন্য সেও কিছুটা দায়ী। তার বাগদত্তা ছিল বলেই তো আজ ওর এই দুর্দশা। সেই জন্যই তো আজ ওকে স্বজনহীন হয়ে গ্রাম ছেড়ে কোথায় কোন সুদূরে কার ঘরের দাসী হয়ে চলে যেতে হলো। তা নইলে কি হতো? সুন্দরী মেয়ে, বিখ্যাত বংশ, লেখাপড়া শিখেছে, যে কোনো যুবক খুশি হয়ে বিয়ে করত ওকে। যে কোনো স্বামী সুখী হতো ওকে নিয়ে। সুখী হতো? কি করে জানলো সোমনাথ? জানে না? ও তো ওর মায়েরই ছায়া। এই মেয়েটিকে দেখতে দেখতে সোমনাথের তো তরঙ্গিনীকেই মনে পড়েছে ওই কদিন। অধৈর্যহীন, বিরক্তিহীন, ক্লান্তিহীন সেবা। কিন্তু এই মেয়েরা বোধহয় সুখী হতে আসে না, সুখী করতেই আসে। এরা চাইতে পারে না, চুপ করে হাত পেতে থাকে ভাগ্যের কাছে। সোমনাথের ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে কেতকী প্রায় চেঁচিয়ে উঠল, এসে গেছি, এসে গেছি। ট্রেন থামতে না থামতেই লাফিয়ে নামল সে। এই যে এদিক দিয়ে। সোমনাথকে পথ চিনিয়ে দিল। বুঝলে, ব্রিজের উপর দিয়ে পার হতে হতে কেতকী বলল, আগে আমি কখনো এটার ওপর দিয়ে পার হতাম না, একেবারে সোজা রেল লাইন দিয়ে। ওই যে কালো গার্ডটা, ওমা, সেই চা ভেন্ডারটা এখনো আছে দেখছি। ইস, কি নোংরা করে রেখেছে, মা গো। এক মুখে সহস্র কথা বলতে বলতে এগোতে লাগলো কেতকী। কার গায়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল সোমনাথ তাড়াতাড়ি ধরে ফেলল। স্টেশনের বাইরে এসে সেই দরদস্তুর করে ঠিক করল রবার টায়ারের ঘোড়ার গাড়ি। মেঘ ছিঁড়ে আলো পড়েছে ততক্ষণে। আকাশের মুখ প্রসন্ন হয়ে উঠেছে। ভালো লাগলো সোমনাথের। কেতকী গুছিয়ে বসতে বসতে মুখ বাড়িয়ে বলল, টাওয়ার ক্লকের কাছে, বুঝলে। কেতকীর মা ডিউটিতে ছিলেন, ছুটে এলেন খবর পেয়ে। গাঢ় আলিঙ্গনে বুকের মধ্যে বেঁধে ফেললেন মেয়েকে। চুম্বনে আর চোখের জলে মিলন সমাপ্ত হল। জামাইকেও যথারীতি অভ্যর্থনা করলেন তিনি। লোক পাঠিয়ে মিষ্টি আনালেন। অল্প সময়ের মধ্যে প্রচুর আয়োজন করলেন খাওয়া দাওয়ার। দেখতে দেখতে কেটে গেল বেলা। কিন্তু মেয়েকে সেদিন কিছুতেই ছাড়লেন না তিনি। জামাইয়ের কাছে জোর হাত করে বিনীত অনুরোধ করলেন, আজ তুমি ওকে কিছুতেই নিয়ে যেতে পারবে না। বেশ তো, আপনার কাছে থাকবে তাতে। জানি তোমার খুব অসুবিধে হবে, কিন্তু মায়ের প্রাণ জানো তো বাবা। নিশ্চয়ই, ওর যে কদিন খুশি থাকুক না। কেতকী বলল, আমি কালই চলে যাব। মা বলছেন সকালে ডিককে খবর পাঠিয়ে আনাবেন, ওকে কতদিন দেখি না। ঠিক আছে। এরপরে একা একাই ফিরল সোমনাথ। আবার চুঁচড়ো স্টেশন। স্বামীকে ওইটুকু সময়ের জন্য বিদায় দিয়ে কেতকীর চোখে প্রায় জল এসে গেল। সোমনাথ মুখ ফিরিয়ে নিল। মন তারও বিরস হলো বই কি। সন্ধ্যার ধূসর আলোয় নিজেকে সহসা ভীষণ নিঃসঙ্গ মনে হলো। একটি দুটি তারা ফুটল আকাশে। বৃষ্টি ভেজা সজল বিকেলটুকু কখন মিলিয়ে গেল। স্টেশনে আস্তে আস্তে সব আলো জ্বলে উঠল শহরের। ট্রেন তৈরিই ছিল, কিন্তু টিকিট কেটে আস্তে আস্তে এক মুহূর্তের জন্য ছেড়ে দিল গাড়ি। সঙ্গে সঙ্গে ছুটছিল। গার্ড ধরে ফেলল এসে। ও কি মশাই, করছেন কি? দেখছেন না স্পিড দিয়েছে? অগত্যা হতাশ হয়ে বসে পড়ল প্ল্যাটফর্মের শক্ত বেঞ্চিটার উপর। খবর নিয়ে জানল এর পরের গাড়িখানা এখনো ঢের দেরি। কত দেরি? কেতকী সঙ্গে থাকলে কিছু অসুবিধে ছিল না। এখন একা একা এই সময়ের সমুদ্র পার হয় কেমন করে? বসে রইল চুপচাপ। গাড়ি আসছে যাচ্ছে, হুইসেল দিচ্ছে,
পান, বিড়ি, সিগারেট, শৌখিন জিনিসের ঠেলা গাড়ি, কামরায় কামরায় নানান মুখের ভিড়, মুহূর্তের বুদবুদ। কেউ ওঠে, আন্দোলিত হয়, তারপর চুপ। হুইলার স্টল থেকে একখানা টাইম টেবিল কিনে নিয়ে এলো এবার। সত্যি সত্যি সময়টা কখন দেখা যাক। তাছাড়া টাইম টেবিল পড়তে খুব ভালো লাগে সোমনাথের। কত দেশ, কত নদী, কত সমুদ্র, কত কিছু। মনে মনে চলে গেলেই হলো। মানস ভ্রমণে কি কম সুখের নাকি? পাতা খুলে প্রথমেই সে হুহু করে দিল্লি চলে গেল। তারপর একেবারে আগ্রার তাজমহল থেকে ফস করে চলে এলো সাঁওতাল পরগনার জামতারা, মিহিজাম। তারপর আবার চুঁচড়ো। আর চুঁচড়ো থেকে তার চোখ যে দেশের নামের ওপর আটকালো তা হচ্ছে হরিণডাঙ্গা। কি আশ্চর্য, এ বই দেখে হরিণডাঙ্গাও পাওয়া যায়। 1, 2, 3, 4, এখান থেকে মাত্র 4টে স্টেশন পড়ে। এত কাছে, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ওই তো কলকাতা থেকে উল্টো দিকের গাড়িটা দাঁড়িয়েছে এসে, হাঁপাচ্ছে। যাত্রীরা উঠে যাচ্ছে বোঁচকা পুটুলি নিয়ে। ইস, কি ভিড়! বাহ, ফার্স্ট ক্লাস কামরাটা তো সুন্দর। তাকিয়ে দেখতে লাগলো সোমনাথ। এই ট্রেন ভর্তি যাত্রীরা সবার একটু পরেই সেই দেশ পার হবে যার নাম হরিণডাঙ্গা, যেখানে সেই দুঃখী মেয়েটা আছে। যে দুঃখ তরঙ্গিনীর রচনা, তরঙ্গিনীর অপূর্ণ বাসনা সঞ্জাত যে দুঃখ, যে দুঃখের জন্য সর্বতোভাবে সোমনাথই দায়ী। গার্ড নিশান দেখালো, বাঁশি ফুঁকলো, ট্রেন স্টার্ট দিল। এক দৃষ্টে তাকিয়ে রইল সোমনাথ, আর তাকিয়ে থাকতে থাকতে চোখের ওপর থেকে কখন মিলিয়ে গেল সেই ট্রেন। কি আশ্চর্য, মিলিয়ে যেতেই নিজেকে একটা ইন্টার ক্লাস কামরার আরোহী হিসেবে দেখতে পেয়ে অবাক হয়ে গেল সোমনাথ। কলকাতার বদলে সে হরিণডাঙ্গা চলল কেন? অরুন্ধতির জন্য? ছি ছি, দোষ কি? খবর নেওয়া তো তার অনেক আগেই উচিত ছিল। অরুন্ধতিকে যেতে দেওয়াই উচিত ছিল না। কিন্তু কেতকী? কি কেতকী? রাগ করবে? কেন রাগ করবে? তারও তো এ কথাটা মনে হয়নি যে মেয়েটার একটা খোঁজ নেওয়া উচিত ছিল তার স্বামীর, এবং সেটাই মনুষ্যত্ব। অবশ্যই কেতকীকে সোমনাথের জানানো উচিত ছিল যে সে হরিণডাঙ্গা যাচ্ছে, কিন্তু সে কি নিজেই জানতো সে কথা? অন্ধকার কেটে কেটে হু হু করে যত জোরে ট্রেন চলল, জানালা দিয়ে তাকিয়ে সোমনাথের খণ্ড খণ্ড চিন্তা তার চেয়েও দ্রুতগতি হলো। আর তারই ফাঁকে কখন এক সময় ঘ্যাঁচ করে থেমে গেল গাড়ি। চকিত হয়ে নেমে পড়ল সে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।